বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ভারতের কৃতদাস ব্যবস্থা নিয়ে বলবো। তবে আলোচনা শুরু করি। সুপ্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় কৃতদাস প্রথার ব্যাপক অস্তিত্ব থাকলেও প্রাচীন ভারতীয় সমাজে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্তিনিসের বিবরণ থেকে জানা যায় সেই সময় ভারতে কেউ কৃতদাস ছিল না, কিন্তু অন্যান্য বিভিন্ন সূত্র থেকে প্রাচীন ভারতে কৃতদাস প্রথার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। মধ্যযুগে সুলতানি আমলেও ভারতে কৃতদাস প্রথার তীব্রতা ছিল বলে জানা যায়। তাহলে প্রাচীন যুগে ভারতের দাস ব্যবস্থা কী ছিল? বিভিন্ন বৈদিক সাহিত্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, অশোকের বিভিন্ন শিলালিপি, বিভিন্ন স্মৃতিশাস্ত্র প্রভৃতি থেকে প্রাচীন ভারতীয় সমাজে দাসপ্রথার অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। হরপ্পা সভ্যতার যুগে, বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে, এমনকি গুপ্ত যুগের পরবর্তীকালে বা সুলতানি যুগের পূর্বেও ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল। তবে গ্রিস বা রোমের কৃতদাস প্রথার সঙ্গে ভারতের দাসপ্রথার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয়। ভারতের দাসরা ছিল প্রধানত গৃহদাস। দাসদের শ্রমের বিনিময়ে উচ্চবিত্ত ও অভিজাত পরিবারগুলিতে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করত। এবার হরপ্পা সভ্যতায় দাসরা কিভাবে ছিল? হরপ্পা সভ্যতায় সামাজিক জীবন সম্পর্কে সুস্পষ্টভাবে বিশেষ কিছু জানা যায় না। তবে খনন কার্যের ফলে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার ঘরবাড়ি, রাস্তাঘাট ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী থেকে অনুমান করা হয় যে এখানে রাজতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। সিন্ধুর নগরগুলোর চারপাশে যে কৃষি জমিতে খাদ্যশস্যের উৎপাদন হতো তার আবাদকারী কৃষকরা নগরের শাসকদের দ্বারা ভূমিদাসে পরিণত হয়েছিল বলে ইতিহাসবিদ মার্টিমার হুইলার মনে করেন। পরবর্তীকালে আমরা বৈদিক যুগে কি দেখব? বৈদিক যুগে, ঋগ্বৈদিক যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব সম্পর্কে বিতর্ক আছে। ঋগ্বেদে অনার্য শত্রুদের দাস বা দস্যু বলে উল্লেখ করা হয়েছে। এ যুগে দস্যুরা আর্যদের কাছে যুদ্ধে পরাজিত হয়ে দাসে পরিণত হতো এবং তাদের ঘরবাড়ি ও জমি বাজেয়াপ্ত করা হতো। পরাজিত দাসরা বিজয়ী আর্যদের সম্পত্তি বলে বিবেচিত হতো। আর্যরা নিজেদের কৃষিকাজে দাসদের নিয়োগ করে বাড়তি উৎপাদন লাভ করত। ঋগ্বেদে আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে, কারণ তিনি শত্রু দাস বা দস্যুদের পুর বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন। পরবর্তীতে বৈদিক যুগে শূদ্রদের সামাজিক অবস্থান খুবই নিচে নেমে গিয়েছিল। তারা এই সময় অপবিত্র ও অস্পৃশ্য বলে গণ্য হতো। তারা আর্যদের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছিল। আর্যরা ইচ্ছা করলে তাদের হত্যাও করতে পারত। এক্ষেত্রে শূদ্রদের জীবন দাসদের থেকে পৃথক ছিল না, অর্থাৎ দাসদের মতোই তাদের জীবনযাত্রা ছিল। পরবর্তীকালে মৌর্য যুগে ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেছেন যে প্রাচীন ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না। তিনি বলেছেন যে সব ভারতীয়ই স্বাধীন, তাদের মধ্যে কেউ কৃতদাস নেই। কিন্তু মেগাস্তিনিসের বক্তব্য যথার্থ এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। ইতিহাসবিদ বনগার্ড লেভিনের মতে বৌদ্ধ জাতক, অর্থশাস্ত্র, স্মৃতিশাস্ত্র ও অশোকের শিলালিপিগুলি থেকে মৌর্য যুগে দাসপ্রথার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। জাস্টিন লিখেছেন যে আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক শাসকদের হত্যা করে ভারতীয়রা দাসমুক্ত হয়। এই মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন
চন্দ্রগুপ্ত। কৌটিল্য দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন। তিনি ভারতের বিভিন্ন শ্রেণীর দাস এবং তাদের অধিকারের কথা বলেছেন। তিনি তার অর্থশাস্ত্রে বলেছেন যে যুদ্ধে বন্দী হওয়া, দারিদ্র্য, আত্মবিক্রয়, শাস্তি, জন্মসূত্র প্রভৃতি হলো এ যুগের দাসত্বের উৎস। মধ্যযুগে দাসরা বিভিন্ন সরকারি শিল্প সংস্থা, ধনীদের গৃহ ও খামার, রাজপরিবারের অন্দরমহল প্রভৃতি স্থানে কাজ করত। পরবর্তীকালে গুপ্তযুগে আমরা কি দেখতে পাই? গুপ্তযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল বলে জানা যায়। এ যুগে দাসদের কেনাবেচা, দান বা হস্তান্তর করা চলত। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে যে অপরাধীদের শাস্তি হিসাবে তাদের দাসে পরিণত করা হতো, অর্থাৎ যারা অপরাধ করত তারাই দাসে পরিণত হতো। শত্রুপক্ষের যুদ্ধবন্দীরাও কৃতদাসে পরিণত হতো। নারদ স্মৃতিতে উল্লেখ আছে যে দুর্ভিক্ষের সময় খাদ্যের জন্য কেউ কেউ স্বেচ্ছায় দাসত্ব বরণ করত। অবশ্য উচ্চবর্ণের লোকেদের দাসে পরিণত করার পথে অনেক রকম বাধা ছিল। সমকালীন ধর্মশাস্ত্রগুলিতে দাসদের প্রতি মানবিকতা প্রদর্শনের কথা বলা হয়েছে। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হয়েছে যে কোনো দাস তার প্রভুর জীবন রক্ষা করলে সেই দাসকে মুক্তি দেওয়া উচিত। পরবর্তীকালে পাল ও সেন যুগে আমরা কি দেখতে পাই? সুলতানি যুগের পূর্ববর্তী পাল ও সেন যুগে এদেশে দাসপ্রথার অস্তিত্ব ছিল। আর্য মঞ্জুশ্রী মূল কল্পে পাল বংশকে দাস জীবিন বা দাস বংশীয় শূদ্র বলা হয়েছে। সেন যুগে জাতিভেদ প্রথা তীব্রতর হলেও শূদ্রদের অবস্থা আরও অবনতি ঘটে। তখন তাদের জীবন দাসদের সমপর্যায়ভুক্ত ছিল। এবার সুলতানি যুগে ভারতের দাস ব্যবস্থা কেমন ছিল? মুসলিম দুনিয়ায় প্রাচীনকাল থেকে দাসপ্রথা প্রচলিত ছিল। গজনী ও ঘুর রাজ্যের মুসলিম শাসকদের ভারত আক্রমণ করার পেছনে এদেশ থেকে দাস সংগ্রহ করাও অন্যতম কারণ ছিল। কুতুবউদ্দিন আইবক 1195 খ্রিস্টাব্দে গুজরাট অভিযান করে 20,000 দাস এবং 1202 খ্রিস্টাব্দে কালিঞ্জর অভিযান করে 50,000 দাস সংগ্রহ করেন। পরবর্তীকালে সুলতানদের সামরিক অভিযানেও দাস সংগ্রহ ছিল অন্যতম লক্ষ্য। ইবন বতুতা জানিয়েছেন যে সুলতানি আমলে সামরিক অভিযান চালিয়ে দাসদাসী সংগ্রহ করার রীতি ছিল। স্বদেশ ছাড়া বিদেশ থেকেও এই সময় দাস আমদানি করা হতো। উদাহরণ হিসাবে চীন, আফ্রিকা, তুর্কিস্তান প্রভৃতি দেশ থেকে ভারতে দাস আনা হতো। এদেশে আফ্রিকার সুদক্ষ হাবশি দাসদের যথেষ্ট চাহিদা ছিল। পক্ষান্তরে ভারত থেকেও মুসলিম দুনিয়ায় দাস রপ্তানি হতো। তবে ফিরোজ তুগলক ভারত থেকে দাস রপ্তানি বন্ধ করে দেন। দাসদের দেখাশোনার উদ্দেশ্যে তিনি দিল্লিতে একটি পৃথক দপ্তর গঠন করেন। এবার শ্রেণী বিভাগ। সুলতানি আমলে এই দাসদের প্রধানত দু ধরনের শ্রেণীতে ভাগ করা হতো। বিভিন্ন দেশ থেকে সংগৃহীত বন্দগানি খাস নামে দাসরা ছিল সুলতানের খাস দাস। তারা অনেকেই সুলতানের অত্যন্ত বিশ্বস্ত অনুগত হয়ে উঠত। বিশ্বস্ত দাসরা সুলতানের কাছের মানুষ হওয়ায় সমাজ ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সুলতানের সুযোগ্য উত্তরাধিকারীর অভাবে এরাই সিংহাসন দখল করত। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন প্রমুখ এইরূপ দাসের অন্যতম উদাহরণ। বিভিন্ন উচ্চবংশীয় অভিজাত এবং সাধারণ পরিবারের অধীনেও প্রচুর সংখ্যক দাস থাকত। এরা বুরদা ও কানিজক নামে পরিচিত ছিল। এইরূপ দাসরা প্রভু ও তার পরিবারের ব্যক্তিগত কাজে নিযুক্ত থাকত। এছাড়া প্রভুর সশস্ত্র অনুচর বা শ্রমিক হিসাবে তারা কাজ করত।
এই দাসদের ব্যাপকতা ভারতের সুলতানি যুগে অর্থনৈতিক ব্যবস্থায় দাসপ্রথার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। এ যুগের অধিকাংশ সম্ভ্রান্ত অভিজাত ব্যক্তি নিজের অধীনে দাস রাখতেন। তাদের সামাজিক সম্মানও তাদের অধীনস্থ দাসের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হতো। আলাউদ্দিন খলজির দাসের সংখ্যা ছিল 50,000। ফিরোজ তুগলকের মন্ত্রী খান জাহান মকবুলের উপপত্নী দাসীর সংখ্যা ছিল 2,000। ধনী পরিবারগুলি ছাড়াও বিভিন্ন উচ্চবংশীয় পরিবারে এ যুগে দাস রাখা হতো। দিল্লির নূর তুর্ক নামে এক দরবেশের এবং অত্যন্ত দরিদ্র জনৈক নিজামুদ্দিনেরও একজন করে দাস ছিল। এবার সুলতানি যুগে দাস বাজার ছিল। কিভাবে দাস বাজার গড়ে উঠেছিল? সুলতানি যুগে দিল্লি সহ বিভিন্ন প্রদেশে দাস ক্রয় বিক্রয়ের বাজার গড়ে উঠেছিল। সমকালীন ইতিহাসবিদ জিয়াউদ্দিন বর্ণী আলাউদ্দিন খলজির আমলে দিল্লির দাস বাজারের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে এই সময় গৃহকর্মরতা একজন সাধারণ দাসীর মূল্য ছিল 5 থেকে 12 টঙ্কা। একজন উপপত্নী দাসীর মূল্য ছিল 20 থেকে 40 টঙ্কা। একজন সুন্দরী দাসীর মূল্য ছিল 100 থেকে 150 টঙ্কা। একজন সাধারণ দাসের মূল্য ছিল 10 থেকে 15 টঙ্কা এবং একজন শক্তিমান দাসের মূল্য ছিল 40 থেকে 160 টঙ্কা। চতুর্দশ শতকে যখন দিল্লির বাজারে একটি নিকৃষ্ট টাট্টু ঘোড়ার দাম ছিল 10 থেকে 25 টঙ্কা, তখন দেবগিরির বাজারে মাত্র 5 টঙ্কায় দাস বিক্রি হতো। এ থেকে বোঝা যায় যে তখন দাসের মূল্য গৃহপালিত পশুর চেয়ে অনেক কম ছিল। ত্রয়োদশ শতকে বাংলাদেশে ও অন্যান্য স্থানে খোজা নামে নপুংসক দাস কেনাবেচা চলত। এদের সুলতানের হারেমে পাহারার কাজে নিযুক্ত করা হতো। সুলতানি যুগে ভারত থেকে প্রচুর দাস বিদেশে রপ্তানি করা হতো। তবে সুলতানি যুগের পরবর্তীকালে ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় দাস প্রথা গুরুত্বহীন হয়ে পড়ে এবং এর ব্যাপকতা হ্রাস পায়। মোগল আমলে ভারতে আগত বিদেশি পর্যটকদের রচনায় বিশাল আকারের দাস বাজারের উল্লেখ পাওয়া যায় না। দাসদের পরিবর্তে এই সময় প্রচুর স্বাধীন শ্রমিকের আবির্ভাব ঘটে। এইভাবে ভারতে বিভিন্ন যুগে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম দাস প্রথা গড়ে উঠেছিল। যাই হোক, তোমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।